This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছে নিউজ এট 2 আর দুপুর 2টায় চাঞ্চল্যকর কিছু তথ্য আপনাদের সামনে আনবো। চাঞ্চল্য কেন আপনি একটু পরেই বুঝতে পারবেন, কারণ আমরা জানি, আমরা সবাই বলছি we want justice for তিলোত্তমা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তিলোত্তমার বিচারের দাবিতে যখন সবাই সোচ্চার, তখন এক অদ্ভুত তথ্য আমাদের হাতে এসেছে। তিলোত্তমার মৃত্যু হয়েছে কখন? ফরেনসিক রিপোর্ট, ময়না তদন্তের রিপোর্ট বলছে তিলোত্তমার মৃত্যুর সময় ভোর রাত, ভোর 3টে থেকে 6টার মধ্যে মৃত্যু হয়েছে বলছে পোস্টমর্টম রিপোর্ট। আপনি শুনলে চমকে যাবেন, শ্মশানের যে রেজিস্টার, সেখানে তিলোত্তমার মৃত্যুর সময় লেখা দুপুর 12টা 44। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। কি করে সম্ভব? এটাই তো প্রশ্ন। দুপুর 12টা 44 কেন? আমরা এই রেজিস্টার দেখা মাত্রই শ্মশানের যিনি ম্যানেজার রয়েছেন তাকে প্রশ্ন করি যে 12টা 44 আপনারা কি করে পেলেন? পোস্টমর্টম রিপোর্ট তো বলছে ভোর রাতে মৃত্যু। উনি বলছেন ডেথ সার্টিফিকেট দেখে এই রেজিস্টারে লেখা, মানে তিলোত্তমার ডেথ সার্টিফিকেটের সময় 12টা 44। সেই কপি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে শ্মশানের রেজিস্টারের কপি, যেখানে 12টা 44 মৃত্যুর সময় দুপুর বেলায়, এবং এটা ডেথ সার্টিফিকেট দেখে লেখা, বলেছেন শ্মশান ম্যানেজার। শুনুন তার কথা। আগস্ট আরজি করে যে নির্যাতিতা চিকিৎসক ছাত্রী, তিনি এখানে তার দেহ দাহ করা হয়েছিল। হ্যাঁ, হয়েছে। কটা নাগাদ দাহ করা হয়েছিল? অ্যাপ্রক্স 12টা। এখানে মৃত্যুর তারিখটা কটায় লেখা আছে? 9 তারিখ। 9 আগস্ট। 9 আগস্ট কত? 24। আর কটার সময় লেখা আছে? টাইম এই যে 12টা 44-এ মারা গেছে। এই সময়টা কিসের সময়, মানে দাহ করার সময় নাকি তার মৃত্যুর সময়? মৃত্যুর সময় লিখেছে। এই সময়টা কে দিল আপনাদেরকে, রাত 12টা 44? ওটা তো ডিসিতেই আছে। ডিসিতে লেখা ছিল? হ্যাঁ, ডিসিতে রাত 12টা 44 লেখা ছিল। সকাল 12টা 44-এ গিয়ে ডিসিতে তাই লেখা আছে। ডিসি আছে আপনাদের কাছে? ডিসি মিলসরিতে চলে গেছে। কার কাছে গেছে? হেলথ ডিপার্টমেন্টে। শিওর ডেথ সার্টিফিকেট? হ্যাঁ ওটা হচ্ছে না তো আপনার? না। এই সময়টা কে বললো আপনাকে? বললো না, ডিসিতে লেখা আছে। বলি আপনি বললেই আমি লিখতে পারবো না, ডিসিতে যা থাকবে সেটাই লিখবো। সন্দেহজনক নয়। পোস্টমর্টমের রিপোর্টে তো বলছে ভোর 3টে থেকে 6টা, তাহলে আমি রাত দুপুর 12টা। যদি এখন ডাক্তারের উপরে কি আমি নাকি? আমি কি ডাক্তারের উপরে আপনি যেতে পারবেন না আমি যেতে পারবো? ডিসিতে যা লিখবে তাই তো লিখতে হবে আমাকে। একেবারেই তাই। উনি কি করবেন? উনি যা ডেথ সার্টিফিকেট, মানে ডিসিতে লেখা থাকবে, সেই সময়টাই তো ওখানে উল্লেখ করবেন। দর্থহীন ভাষায় বলছেন শ্মশান ম্যানেজার। আচ্ছা, তিলোত্তমার মা বাবা কি বলছেন শুনুন। যে মারা গেছে পিএম রিপোর্ট বলছে 3টে থেকে 6টার মধ্যে মারা গেছে। ওরা কি কিছুই বোঝে না? ওরা 12টা 44 লিখে দিল পিএম। যত এইসব ব্যাপারগুলো তখন মনে হচ্ছে যে মানে আমার মেয়েটার এই যে ধর্ষণ এবং খুন, এটা অনেক বড় চক্রান্ত। যত এসব বের হচ্ছে ততই আমাদের মনে হচ্ছে অনেক বড় চক্রান্ত, একটা বিরাট চক্রান্ত করে এই সমস্ত সময়গুলো মানে আমাদের মানে ব্যাপারটাকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত করা হচ্ছে, এভিডেন্স নষ্ট করার জন্য। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এক চিকিৎসক ডক্টর কৌশিক চাকি, আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। দুজনকে স্বাগত। এবং আমি যতটা কনফিউজড, বিভ্রান্ত, আমাদের দর্শকরাও একই রকম। এটা কি করে সম্ভব? ময়না তদন্ত বলছে ভোর রাতের মৃত্যু, আর ডেথ সার্টিফিকেটে 12টা 44 কেন? এই অসঙ্গতির প্রাথমিক কি কারণ বলে আপনি মনে করছেন ডক্টর চাকি? দেখুন, একটা কথা পরিষ্কার করে বলছি, আজকে 9 তারিখ থেকে আজকে 29 তারিখ, 21 দিন প্রায় অতিক্রান্ত। আমাদের কাছে 3টে প্রশ্ন। একটা হচ্ছিল যে এই মর্মান্তিক আমাদের যে বোনকে আরজি মেডিকেল কলেজের মতো একটা জায়গা, উনি কোনো বনে বাজারে, জঙ্গলে বা মাঝরাতে রাস্তায় বেরোন, সেখানে যে নৃশংসভাবে খুন করা হলো, এই খুন কে বা কারা করলো আমরা উত্তর পাইনি। আমাদের সামনে একটি নাম এসছে, কিন্তু সেখানে প্রচুর অসঙ্গতি। প্রশ্ন নম্বর 2, যে এই নৃশংস হত্যাকাণ্ড হসপিটালের ডিউটি রুমে ঘটানো বা সেমিনার রুমে যেখানেই হোক না কেন, সেই নিয়েও কিছু প্রশ্ন উঠে আসছে। সেই নরখাদক কারা বা তাদের প্রশ্রয়কারী কারা, যাদের প্রশ্রয় তারা
ভাবতে পারলো যে এত বড় একটা নারকীয় কাণ্ড ঘটিয়েও তারা হয়তো ছাড়া পেয়ে যাবে। নাম্বার 3, একদম ডক্টর জাকি প্লিজ আমার সঙ্গে থাকুন। সিবিআই ও স্বাভাবিকভাবে ধন্দে কি করে এগুলো সম্ভব? প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন। এটা কি করে হয়? এটা অসম্ভব বড় অসঙ্গতি। এটা তো আর একটা পয়েন্ট বেরোলো ইনভেস্টিগেশনের, যে তারা কতখানি অন্যায় কাজ করেছে। এটা আমি মানতে রাজি না যে বাই মিস্টেক। এর থেকে অনেক কিছু বেরোয়। এই লোকগুলোকে তো আসামি করতে হবে, এদেরকে অ্যারেস্ট করতে হবে। সত্যি তো এটা অতি বড় অসঙ্গতি। এর কারণ কি? এর পিছনে কি কি ঢাকার চেষ্টা? প্রশ্ন তো আসে। চলুন আরেকটু স্পষ্ট করে বোঝার চেষ্টা করি। সৌরভ দত্ত আমার সহকর্মী রয়েছে, একদম শুরুর থেকে সৌরভ ট্র্যাক করছে এই ঘটনাটা। সৌরভের কোনো কারণ ব্যাখ্যা এখন অবধি মিলল? কোনো যুক্তিসঙ্গত কারণ বা ব্যাখ্যা এখনো পর্যন্ত মেলেনি পিউদি। তার কারণ হচ্ছে যে আমরা যখন চেস করছি আমরা খুব ধন্দে ছিলাম, আমরা ভেবেছিলাম যে এটা হয়তো টাইপিং এরর বা কোনো সময় মিস্টেক, কোনো কারণে একটা মিস্টেক হয়ে গেছে। কিন্তু খুব জোরের সঙ্গে পানিহাটি পুরসভার অন্তর্গত এই শ্মশানের যিনি কর্মী রয়েছেন তিনি বলছেন, আপনি বললেই আমি লিখতে পারবো না। ডেথ সার্টিফিকেটে যে টাইম ছিল সেই টাইমটা আমি ঘাট সার্টিফিকেট লিখেছি। সেই সময়টা কটা? দুপুর 12:44, 9 আগস্ট দুপুর 12:44 তিলোত্তমার যে ঘাট সার্টিফিকেট, যার ভিত্তিতে ক্রিমেশন সার্টিফিকেট বার্নিং ঘাট থেকে ইস্যু হয়েছে, সেখানে মৃত্যুর সময় লেখা হচ্ছে দুপুর 12:44। পোস্টমর্টমের ইন্ডিকেশন হচ্ছে যে আফটার 3 AM, অর্থাৎ 9 আগস্ট ভোর রাতের পর তার মৃত্যু হয়েছে। তাহলে দুপুর 12:44 কোথা থেকে লেখা হলো? পুরো জিনিসটা নিয়ে একটা যে চিত্রনাট্য সাজানোর যে গল্পটা, যে বিষয়টা অভিযোগ উঠে আসছে, সেখানে এটাও কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ তথ্য। কারণ আমরা সকাল থেকে দেখাচ্ছি যে ফোন করা হলো, সেখানে একটা ক্রাইম সিন, একটা সিন ক্রিয়েট করা হলো। সিনটা কি? দৃশ্য 1, আপনার মেয়ে গুরুতর অসুস্থ, আপনারা চলে আসুন। দৃশ্য 2, আপনার মেয়ে এখন এমার্জেন্সিতে আছে, ডাক্তার তাকে দেখছে, আপনারা চলে আসুন। দৃশ্য 3, এতক্ষণ ধরে আপনাকে বলার চেষ্টা করছিলাম আপনার মেয়ে সুসাইড করেছে। মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি নিজে বলছেন যে তিনি হাসপাতালে দাঁড়িয়ে রয়েছেন, তাকে সেখানে দাঁড়িয়ে সবার সামনে তিনি কথা বলছেন। তাহলে সবার সামনে তার কানে এই চিত্রনাট্য, তাকে এই যে কথাগুলো বলতে হবে, এই সংলাপগুলো কে বললো? নাকি তিনি নিজের দোষে নিজের থেকে বলেছেন? ডক্টর চাকি, পরপর এগুলো দেখে আপনার কি মনে হচ্ছে যে চিকিৎসকরা, আরজি করের চিকিৎসকরা সেই সময় সত্যি কিছু লুকোনোর চেষ্টা করেছিলেন? দেখুন, পরপর গত 21 দিন থেকে আজকে সকাল অবধি মিডিয়া আপনারা যে নিউজগুলো একের পর এক ব্রেক করেছেন, তার থেকে কিন্তু আমাদের সবার আগে যেটা মনে হচ্ছে, আমরা সুপ্রিম কোর্টের হিয়ারিং শুনেছি, লাইভ হিয়ারিং শুনেছি, সেখানে যখন চিফ জাস্টিস এবং 3 জন জাস্টিসের বেঞ্চ যখন এই প্রশ্নগুলো করছিল, এই সুইসাইডের তথ্য, আত্মহত্যার তথ্য, তখন কিন্তু মিস্টার কপিল সিবাল দাঁড়িয়ে বারবার বলছেন নট রাইট। আজকে এই ঘুরি অভিযোগ আসার পরে এটা কিন্তু কপিল সিবালকে আমরা দার্থহীন ভাষায় জানিয়ে দিতে চাই যে ইয়েস, ইট ইজ রাইট। আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। শুধু আরজি করোনা, সমস্ত রাজ্যের চিকিৎসকরা, সমস্ত দেশের চিকিৎসকরা কিন্তু আজকে ভীষণ ক্রুদ্ধ। আমি বলে দিতে চাই এই ব্যাপারটা দার্থহীন ভাষায়, যেটা আমি মানে শুরুতেই বলতে চাইছিলাম, সেটা হচ্ছে যে কাকে বাঁচাবার জন্য, কাদেরকে বাঁচাবার জন্য এত ঘুরি একটার পর মিথ্যা, সেই মিথ্যাকে ডাকতে আরেকটা মিথ্যা, সেই মিথ্যাকে ডাকতে মিথ্যার পাহাড় প্রমাণ যে তৈরি করা হচ্ছে, কাদেরকে বাঁচাবার জন্য? কারা সেই দিন আরজি করে গেছিল, সেটা যেখানে তাদের যাওয়ার কোনো কথাই ছিল না, কে সেই মাথায়, সেই ঠিক এই প্রশ্নগুলো নিয়ে আমি সৌরভের কাছে আরো একবার যাব। সৌরভ, আমরা শুরু থেকে যে ছবি এবং যা অসঙ্গতি, তথ্য প্রমাণ, যেটুকু ভিডিও, যেটুকু আমাদের সামনে এসেছে, তারপরে যে কথা তুমি বলছিলে 40 আর 11 ফুটের সেমিনার হলে সেদিনের গল্প, সব মিলিয়ে পুলিশকে আমরা খুব প্রোঅ্যাক্টিভ দেখছি। আমরা কিন্তু এই 40-11 এই গল্পগুলো অনেক পরে পুলিশের বয়ান থেকে পাচ্ছি। কোথাও হসপিটালের কর্তৃপক্ষ এবং এ রাজ্যের প্রশাসন কোথাও কি মানে যৌথভাবে কিছু বলার বা কোনো ন্যারেটিভ তৈরির চেষ্টা হচ্ছে বলে মনে হলো তোমার?
তিনটে ঘটনাকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে সেই তিনটে ঘটনাক্রম যেভাবে এগোচ্ছে সেই বিষয়গুলোর থেকে একটা বিষয় তো স্পষ্ট যে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ যেটা বাবা মা করছেন সেই বিষয়টাই উঠে আসছে। প্রথম বিষয়টা ফোনের যে সিকোয়েন্সটা, তারা যে এক একটা সময় এক একটা কথা বলছেন, একটা দৃশ্যপট তৈরি করতে 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 তারা যাচ্ছেন। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখছি যে দুপুর 12:44 সেখানে ডেথ সার্টিফিকেটে লেখা রয়েছে। তাহলে ডিসিতে 12:44 কে লিখলো? 12:10 সময় তো বাবা মাই ওখানে পৌঁছেছেন, বাবা মা আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয় হলো, যদি এমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছিল, যদি আমরা সেটা সত্যি ধরে নিই, তাহলে তো এবার প্রশ্ন উঠবে যে ক্রাইম সিন থেকে দেহকে এমার্জেন্সি পর্যন্ত নামানো হয়েছিল, সেখান থেকে দেহকে তোলা হয়েছিল, আবার ক্রাইম সিনে ফেরানো হয় কি করে এই মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার এবং কর্তৃপক্ষ? তাহলে তো দেহের অবস্থান বদল ঘটেছে। ঠিক। ফলে সব মিলিয়ে একটা গল্প তৈরি করতে গিয়ে যেভাবে একটা গল্প সামনে আসছে এবং সেই গল্প খণ্ডন করতে গিয়ে যে যুক্তিগুলো আসছে আরো বেশি করে তারা কিন্তু জালে জড়িয়ে পড়ছেন। একদম ঠিক। আমি খুব ছোট করে একবার নজরুল সাহেবের কাছে যাব। বিনীত গোয়েল 14ই আগস্ট রাতে অগ্নিশর্মা হয়ে মিডিয়ার ঘাড়ে দোষ চাপালেন যে তারা তাদের বেস্ট পসিবল এনকোয়ারি করছেন। তারপরে আমরা পুলিশের বিভিন্ন বয়ান, 51 ফিট ঘরের মধ্যে সেমিনার রুমে 40 ফিট ঘেরা হলো, বাকি 11 ফিটে ঠিক করছে ভিড়, তারা 40 ফিটের মধ্যে যায়নি, অথচ দেহ এদিক থেকে ওদিক করা হলো, কখনো এমার্জেন্সি, কখনো ক্রাইম সিন। আপনার কি মনে হয় যে পুলিশ সত্যি সত্যি বেস্ট পসিবল এনকোয়ারি করেছিল? দেখুন, বেস্ট পসিবল ফর হুম, মানে কার জন্যে? আপনি যদি বলেন যে রাজ্যের শাসক দল মুখ্যমন্ত্রীর জন্য, তাহলে তিনি নিশ্চয়ই মুখ্যমন্ত্রী যেরকম বলেছেন সেরকম করেছেন, তো তাতে এটা বেস্ট পসিবল, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনারা যে এই যে পুলিশের তরফ থেকে যেটা 40 ফুট 51 ফুটের গল্প শোনানো হচ্ছে, আপনারা এই প্রশ্নটা কি করেছেন যে যিনি এই কথাগুলো বলছেন তিনি কোন পদে আছেন? তিনি কোন পদে আছেন? কলকাতার কমিশনার, পুলিশ কমিশনার। না, পুলিশ কমিশনার তো এটা বললেন ইন্দিরা মুখার্জি যে প্রেস কনফারেন্স। আচ্ছা, ইন্দিরা, ডিসি সেন্ট্রাল। ডিসি সেন্ট্রাল। এই যেখানে ঘটনা ঘটেছে এটা কি সেন্ট্রাল ডিভিশনে? না, তাহলে উনার তো এই ক্রাইমের উপরে কোনো জুরিসডিকশন নাই। আর কলকাতা পুলিশের কথা বলার, আমি ডিসি হেডকোয়ার্টার অনেকদিন ছিলাম, 2 বছরের উপর। কিছু কথা বলার থাকলে তখন ডিসি হেডকোয়ার্টার বলতে নাই, এখন সেই পদটার আপগ্রেডেশন হয়েছে, জয়েন্ট সিপি হেডকোয়ার্টার বলবে। তাহলে ডিসি সেন্ট্রাল, যার এলাকায় ক্রাইম ঘটেননি, যিনি কলকাতা পুলিশের মাউথপিস হন, তিনি কেন কথাগুলো বলছেন? এবং তিনি বলতে গিয়ে আমি হলে রাজি হতাম না, তিনি রাজি হয়েছেন বলে নিজের অজ্ঞতা প্রকাশ করেছেন। কিরকম? আমি 2-3টে উদাহরণ দিচ্ছি। প্রথম অজ্ঞতা, আপনাদের একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে মেয়ের মা বাবাকে আপনারা কখন দেখা করার জন্য ওখানে নিয়ে গিয়েছে। উনি বলেছেন আমি জানি না, আমি জানতে পারলে আপনাকে জানাবো। উনি যদি না জানেন যে মা বাবা কখন গিয়েছেন, তাহলে কি করে বলছেন যে ভিড়ের মধ্যে মা বাবা ছিলেন? এবং কখন ঘেরা হয়েছে সেই সময় উনি বলতে পারেননি ওই সময় সাংবাদিক বৈঠকে। তো তার মানে তিনি অজ্ঞতা প্রকাশ করলেন। নজরুল সাহেব, আমার আরো ইচ্ছা ছিল কথা এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু আমার হাতে একদম সময় নেই। থ্যাংক ইউ, আপনি অনেকটা আলো ফেললেন এই রহস্যের ওপরে, এই অসঙ্গতিগুলোর ওপরে। ডক্টর চাকি, আপনাকে ধন্যবাদ। সৌরভ, থ্যাংক ইউ। সময় শেষ করব, সঙ্গে থাকুন।